একসাথে ঘর বাঁধতে পারবো তো হাসান? আমাদের কিছু হয়ে যাবে না তো? 13ই ডিসেম্বর জাতীয় পুরস্কার জয়ী পরিচালক জুটি রাজদীপ পাল, শর্মিষ্ঠা মাইতি দ্বারা পরিচালিত তাদের দ্বিতীয় ফিচার ফিল্ম মন পতঙ্গ মাইন্ড ফাইলস প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে অরোরা ফিল্মস কর্পোরেশন এবং ছবির প্রযোজক মিস্টার অঞ্জন বসু। এসএসআর সিনেমা প্রাইভেট লিমিটেড এবং রিলায়েন্স এন্টারটেনমেন্ট এই ছবি পরিবেশনার দায়িত্বে রয়েছে। আজকে চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সের বিশেষ অতিথি হয়ে আমার সঙ্গে রয়েছেন অরোরা ফিল্মস কর্পোরেশনের বর্তমান কর্ণধার এবং প্রযোজক মিস্টার অঞ্জন বসু, পরিচালক রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি। কিছুক্ষণ মধ্যেই আমাদের সঙ্গে অংশগ্রহণ থাকবেন, যোগদান করবেন এসএসআর সিনেমা প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটর এবং কর্ণধার শতদীপ সাহা। আপনাদের প্রথমেই সবাইকে চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। এখন ভীষণ ব্যস্ততার মধ্যে চলছে, যে তার মধ্যে সময় বার করে আমার বিশেষ অতিথি হয়ে আপনারা এসেছেন। আমি ভীষণ অনার্ড, খুব খুশি। আমরাও আসতে পেরে খুব খুশি। এবার প্রথম এই তরুণ তুর্কিকে আমি জিজ্ঞাসা করব, যাদের প্রথম পরিচালিত ফিচার ফিল্ম কালকক্ষ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এবারে তাদের দ্বিতীয় পরিচালিত ফিচার ফিল্ম প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। পাশাপাশি কলকাতায় এই সময় পুষ্পা টু হিন্দি, কলকাতা শুধু নয় পশ্চিমবঙ্গ, কলকাতায় পুষ্পা টু হিন্দি চলছে। আগামী সপ্তাহে আরও কিছু মাল্টিস্টারের ছবি মুক্তি পাবে। তোমরা নিজেরা কতটা টেনশনে আছো নাকি না কোনো টেনশন নেই? একদমই টেনশন নেই, যেটাকে বলে ল্যাংটার নেই বাটপারের ভয়। মানে অন্যগুলো সব এলিফ্যান্ট, আমরা এলিফটাকে বাদ দিয়ে শুধু অ্যান্ট। তো এই অ্যান্ট যা করে মানে দর্শকের হৃদয়ে একটু ছোট্ট কামড় দেওয়ার চেষ্টা মাত্র, যে কামড়টা অনেকদিন থাকে। আরে বাহ, শর্মিষ্ঠা কি বলবে? একদমই, মানে আমরা মানে ও যখন অ্যান্টটা বললো, মানে অ্যান্টের প্রসেসটা কি, যে খুব আস্তে 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 কিন্তু তার মানে সাংগঠনিক বা তার ইউনিটিটাকে কখনো ব্রেকডাউন কিন্তু হতে দেয় না। মানে পিঁপড়েদের এতটাই ক্ষমতা থাকে যে সে সবসময় ঘুরে ফিরে আবার সেই জায়গাটা কিন্তু তৈরি করবার চেষ্টা করে। যদি সেই দমটা আমরা রাখতে পারি তাহলে কোনো না কোনো পর্যায়ে আমরাও এলিফ্যান্ট হয়ে যাব। আর এটা তো পতঙ্গদেরই কাহিনী, মন পতঙ্গ। একদম, পতঙ্গ মানে যাকে পিষে মেরে দেওয়া যেতে পারে, আর যে বারবার উড়ে উড়ে আগুনের কাছে যাবে, হয়তো জেনেই যাবে সে মরবে, তাতেও কিন্তু তার ওই যাওয়ার নেশাটা কিন্তু সে ছাড়তে পারে না, এবং পতঙ্গ হয়ে সে উড়ে বেড়াতেও পারে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ঠিক সময়েই আমরা আছি। মানে যদি আমরা মনে করি, মানে there is nothing called perfect time, you have to make the time perfect. তো আমি যদি পারফেক্ট টাইমের জন্য ওয়েট করি তাহলে ওই পারফেক্টটা কখনোই হবে না। তো ইটস বেটার হোয়াট এভার অপরচুনিটি ইউ আর গেটিং রাইট নাও, সেটাকে নিয়ে তুমি এগোনোর চেষ্টা করো। এবার অঞ্জনদাকে জিজ্ঞাসা করব, আমাদের প্রাচীনতম ঐতিহ্যবাহী বাঙালি প্রযোজনা সংস্থা অরোরা ফিল্মস কর্পোরেশন, আনুমানিক এই প্রযোজনা সংস্থার বয়স 118 বছর তো হবেই। এইটা অঞ্জনদা আপনার ক্ষেত্রে থার্ড জেনারেশন আপনি। আপনার দাদু অনাদিনাথ বসু 1906 সালে এই প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময় আপনার বাবা অজিত বসু আসেন, দায়িত্ব নেন, এবং এখন আপনি দায়িত্বে রয়েছেন প্রযোজক এবং বর্তমান কর্ণধার। তা মন পতঙ্গ যেহেতু 13ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তার আগেই ট্রেলার লঞ্চ হয়ে গেছে। তা ট্রেলারে তো একদম অন্যরকম একটা চমক ছিল। ইতিপূর্বে এই ধরনের ট্রেলার ইদানিংকালে লঞ্চ করেছে কি না আমি তো আমার জানা নেই বা আমি দেখিনি, যে ফুটপাতে ট্রেলার লঞ্চ এবং ফুটপাতবাসীদের নিয়ে ট্রেলার লঞ্চ। এটা কি ছবির স্বার্থে নাকি প্রচারের কোনো চমক, কি বলবেন? ছবির স্বার্থে নিশ্চয়ই। যে কথাটা আমার বলা প্রথমেই বলে রাখা ভালো, আমরা যখন কোনো
চলচ্চিত্র করি সেটা আমার দাদুর সময় থেকে আমার বাবার সময় হয়ে আমার সময় অবধি আমরা যেটা চেষ্টা করি সংঘবদ্ধভাবে কোনো কাজ করার। চলচ্চিত্র এমনই একটা বিনোদন বা আমোদনের ক্ষেত্র যেখানে ব্যক্তিগতভাবে কিছু করা যায় না। আমার যদি ইলেকট্রিশিয়ান ঠিক না হয় তাহলে ক্যামেরাম্যান ঠিক হয় না, যদি স্ক্রিপ্ট রাইটার ঠিক না হয় তাহলে ডিরেকশন ঠিক হয় না। এমনি যারা অভিনয় করছেন তারা যদি চরিত্র অনুযায়ী না পাওয়া যায় তাহলে কিন্তু চলচ্চিত্রটা তার মানটা কমে যায়। সেই ক্ষেত্রে আমি যখন এই শর্মিষ্ঠা আর রাজদীপ দুজন আমাকে বললাম যে এরকম আমরা একটা ছবি করতে চাই, আমরা কিন্তু সকলে এক দলবদ্ধভাবেই ঠিক করেছিলাম যে এরকম আমরা ছবি করব। এবং করার জন্য পুরো আমাদের অফিস ধর্মতলা স্ট্রিটের ফুটপাথ থেকে মৌলালি ফুটপাথ অবধি সমস্ত যারা মানুষ থাকে তারা আমাদের ছবির অংশ। কারণ যেহেতু আমরা মন পতঙ্গ এমন একটা ছবি করতে চলেছি যেখানে গ্রাম থেকে চলে আসে একটি ছেলে, মুসলমান ছেলে এবং একটি হিন্দু মেয়ে, তারা বিয়ে করতে অসুবিধা হয়েছিল, থাকতে কেউ গ্রামে দেয়নি বলে তারা শহরে এসেছিল। এসে তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে বড় হওয়ার ইচ্ছে, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কী পরিণত হতে পারে যেটা আমাদের পরিচালকদ্বয় ভেবেছেন, আমরা সেটাকে সবাই মিলে ফুটিয়ে তুলেছি। এবং আমি সেটা সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের ছবি মূল্য ঠিক হয় দর্শকের কাছ থেকে, নিজেদের মধ্যে আলোচনা করে নয়। আমরা এটা দর্শকের সামনে নিয়ে যাওয়ার জন্য অনেক রকমের চেষ্টা করছি এবং আশা করি দর্শকরা বুঝবেন এবং দর্শকরা আসবেন। সেটাই আমাদের ঠিক মতন এই ছবিটা বিচার করা হবে। আরেকটা কথা বলতেই হচ্ছে, যেটা মানে আমার কেন অনেকেরই কপালে ভাঁজ পড়ার মতো, যে আপনার মতো একজন বর্ষীয়ান প্রযোজক ধর্মতলার মোড়ে মন পতঙ্গ ছবির প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। সত্যি কি বাংলা ছবির দুঃসময় এই সময়ে দাঁড়িয়ে? নালে আপনার মতো প্রযোজক ধর্মতলার মোড়ে ছবির প্ল্যাকার্ড হাতে কেন? নাকি বাংলা ছবিতে বাঙালি আনাকে ফিরিয়ে আনার চেষ্টা, মানে কি উদ্দেশ্য ছিল সেটা যদি একটু বলেন। আমাদের প্রধানত উদ্দেশ্য ছিল ছবির বিজ্ঞাপনের ধারাটাকে পাল্টানো। ছবির বিজ্ঞাপনের ধারা এখন এমন হয়েছে যেগুলো মানুষরা ছবি দেখতে যাচ্ছে না। এখন যদি প্রযোজক, পরিবেশক, প্রদর্শক নিয়ে 50 ভাগ হয়, বাকি 50 ভাগ হচ্ছে দর্শক। আমরা যদি দর্শককে আকর্ষণ না করতে পারি সেই ক্ষেত্রে তো আমাদের এই চলচ্চিত্রটাকে ব্যবসা হিসেবে নেওয়া যায় না। আমি তো এখন প্রযোজক হিসেবে তো আমার সেইটাই আমি দেখি সবসময়। তো সেইখানেই মনে হয়েছিল, আমরা সবাই আলোচনা করেছিলাম যে এমনভাবে একটা জিনিস করতে হবে আমাদের ছবির ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে, যেটা একদম নতুন হবে এবং সেটা করতে হবে দর্শককে কাছে ডাকার জন্য। দর্শককে কাছে ডাকার জন্য তো আপনি খবরের কাগজে বিজ্ঞাপন করতে পারেন, সোশ্যাল মিডিয়ায় যেতে পারেন, সব কিছু হতে পারে, কিন্তু একটা হৃদয়ের যদি একটা রিলেশন তৈরি করা যায় সেটা কিন্তু অনেক বেশি কার্যকারী। সেই জন্য আমি সবকটাই যাইনি, প্রথমটাই গিয়েছিলাম। প্রথমে আমি গিয়ে মেট্রোর সামনে আমি দর্শকদের সঙ্গে কথা বলি এবং তাদের মনটা জানার চেষ্টা করি, ডেকার্স লেনে যাই। তারপরের দিন থেকে কিন্তু পুরো এই কাণ্ডারি ছিল এরা দুজন, এবং এদের দুজনের এরা কলকাতার অনেক জায়গায় অর্গানাইজ করেছেন এরকম করার। আমরা জানি না, এটা বুঝতে পারবো যখন ছবিটা হলে রিলিজ হবে। সত্যি একটা জিনিস আমাদের খুব আশ্চর্য লেগেছে, সেটা হচ্ছে আমাদের ট্রেলারটা 4.5 লক্ষ লোক দেখেছে, অর্গ্যানিক, কিন্তু পয়সা দিয়ে করে নয়। এবং সেইটাতে 4.5 লক্ষ লোক যদি তার কিছু পার্সেন্টেজও মনে করেন যে আমরা ছবিটাকে দেখি কীরকম ছবি, তাহলে কিন্তু ছবির একটা মূল্যায়ন হবে। আপনি যখন সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখলেন? খুবই ভালো। একজন আমাকে বললেন, দাদা আমাদের তো এরকম কেউ বলে না, আপনাদের তো প্রথম দেখছি আপনারা এসে আমাদের প্রত্যক্ষভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। আমরা ডেকার্স লেনের যত খাবারের দোকান আছে সবাই কিন্তু আপনাদের এই ছবি দেখতে পাবেন। এবং যারা বসছিলেন, যারা খেতে এসেছিলেন, তারা প্রত্যেকেই খুব আপ্লুত হয়ে গিয়েছিলেন যে এটা কী হচ্ছে, এটা কী করছে ছেলেমেয়েগুলো। তাদের সঙ্গে যখন আমরা প্রত্যক্ষভাবে কথা বলছিলাম তাদের সঙ্গে,
তারা কিন্তু খুব 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 আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং দেখা যাক ছবিটা রিলিজ হোক, তখন বোঝা যাবে কী হলো। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি, সেটা হলো যে 1906 সালে তো অরোরা ফিল্মস কর্পোরেশনের যাত্রা শুরু। তারপরে প্রথম দায়িত্বভারে ছিলেন আপনার দাদু, একটু আগেই বললাম, অনাদিনাথ বসু, এবং পরবর্তী সময় আপনার বাবা অজিত বসু, এখন আপনি। তা 1982 সালে প্রয়াত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর ছবি ময়নাতদন্ত, সেই ছবি আপনারা পরিবেশনার দায়িত্বে ছিলেন। ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। তারপর দীর্ঘ 45 বছরেরও বেশি সময় আপনাদের সংস্থা থেকে কোনো ফিচার ফিল্ম তৈরি কিন্তু হয়নি। আপনারা কিন্তু তার মাঝখানে প্রচুর শর্ট ফিল্ম, ডকুমেন্টারিজ করেছেন। এই দীর্ঘ এত বছরের বিরতি নিয়েছিলেন কেন? এবং আপনি প্রযোজক হয়ে আসার পর আপনার প্রথম ফিচার ফিল্ম কিন্তু কালকক্ষ, এটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, এবং পরিচালক জুটি, নব্য পরিচালক জুটি রাজদীপ এবং শর্মিষ্ঠা। কারণটা কি এতদিনের বিরতি? এই 45 বছর ধরে আমরা কিন্তু, আপনি যেটা বললেন ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম করা, বা আমার তখন মনে হয়েছিল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা উচিত, কারণ তখন ভিডিও এসছে, ফিল্ম থেকে ভিডিও এসছে, এবং আমরা কিন্তু বাঙালিরা একটু ঘরকুনো মানুষ। যখন একটা নতুন টেকনোলজি ঢুকছে আমাদের দেশে, তখন সেটাকে তারা আহ্বান না করে সেটা বিরূপতা করতে শুরু করলেন। কিন্তু তখন টেলিভিশন এসে গেল, বললো টেলিভিশন বাংলা ছবিকে, বাংলা ছবি টেলিভিশনকে শেষ করে দেবে, টেলিভিশন বাংলা ছবিকে শেষ করে দেবে, এরকম একটা ধারণা হয়ে গিয়েছিল। কারণ আমাদের তখন তো ওই বাংলা ছবি দেখানো হতো টেলিভিশনে, খুব পপুলার ছিল সেটা। কিন্তু আস্তে আস্তে তো বিজ্ঞানের উন্নতিতে টেলিভিশন ডিজিটাল হয়ে গেল। আমি শেষকালে এসে বলছি, যখন ডিজিটাল হয়ে গেল তখন অনেক বেশি, অনেক গুণমান সম্পন্ন ছবি তৈরি হতে শুরু হলো, এবং তার ফলে চলচ্চিত্র যে সেলুলয়েডের যে সময়টা আমরা পেরিয়ে এলাম, কিছু লোক সেটা ধরে বসে আছে, আর কিছু লোক এই নতুনটাকে তারা আহ্বান করে নিয়েছে। সেই নতুনটাকে আহ্বান করে এই যে রাজদীপ এবং শর্মিষ্ঠা, এরা তো অন্য জগতের লোক, SRFTIতে গিয়ে পড়াশুনো করে চলচ্চিত্র করতে এলেন, এবং চলচ্চিত্র করতে আসার পর আমার এদের দেখে মনে হয়েছিল যে এরা উপযুক্ত জায়গাটা পাচ্ছেন না। আচ্ছা, সেই উপযুক্ত জায়গাটার জন্য এরা কিন্তু অনেক খাটতে হয়েছে এদের। এরা দুটো ডকুমেন্টারি করতে হয়েছে, মানে প্রযোজককে স্যাটিসফাই করতে হচ্ছে এদের কোয়ালিটি আছে কি না, রেগে যাবে শুনতে, করে তারা মালাই করলেন এবং তারা কায়ান্তর করলেন। দুটো ছবি ইন্টারন্যাশনালি ভীষণ অ্যাক্লেমড হলো। আচ্ছা। এবং থার্ড ছবি যেটা হলো সেটা হচ্ছে কোভিডের সময়। আমার খালি মনে হচ্ছিল যে কোভিডের কোনো রিপ্রেজেন্টেশন থাকতো না। একটা সময় যখন কোভিড নিয়ে আলোচনা হবে তখন স্টিল ছবিও থাকবে না, তাহলে তখন মানুষের মানসিকতাটা কী ছিল সেটা কী করে লোকে বুঝবে। ওরা ভেবেছিল এই ছবিটা আমি করব, কিন্তু আমরা করেই ফেললাম কালকক্ষ, এবং তার যে রেজাল্টটা তো আপনি দেখতেই পাচ্ছেন কী হয়েছে। আমি এই যে মন পতঙ্গ ছবিটি কিন্তু গত বছর সরকারি যে ফেস্টিভ্যালটা হয়, সেই ফেস্টিভ্যালটায় একটা বিশেষ একটা শাখা খোলা হলো অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে। বেঙ্গলি প্যানোরামা বলে বাংলা ছবি যেটা শ্রেষ্ঠ হবে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কারটা কিন্তু এরা পেয়েছে, মন পতঙ্গ পেয়েছে। এখন মন পতঙ্গ দর্শকের সামনে যাচ্ছে, আমি খুব আশাবাদী, আমরা খুব আশাবাদী দর্শকের ভালো লাগবে বা ভালো লাগবে না, কিন্তু আমরা চাই তারা উচ্চস্বরে বলুক যে একটা বাজে ছবি হয়েছে কিন্তু একটা খুব ভালো ছবি হয়েছে, শুধু দেখেই নিয়ে গিয়ে বাড়ি চলে যাওয়া নয়। সেই আলোচনার জায়গাটা করার জন্যই কিন্তু আমরা জনগণের সঙ্গে মিশতে গিয়েছিলাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছিল যে 45 বছর পর যখন নাকি অরোরা ফিল্মস কর্পোরেশন আবার প্রযোজনায় এলো, আপনি প্রযোজনা করলেন, তখন কিন্তু 92 পরিচালকের উপর আপনি ভরসা করেছিলেন। তা সেটা কি আপনাদের পূর্বপুরুষরা যে ধারাবাহিকতা মানে বজায় রেখেছিলেন সেই পথেই আপনি হাঁটতে চেয়েছেন? যে সময় নাকি পথের পাঁচালী তৈরি হয়েছিল সেই সময় বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় একেবারেই নব্য ছিলেন,
কিন্তু আপনার বাবা মানে প্রয়াত অজিত বসু ছবিটি দেখে তার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেন, বাকিটা তো ইতিহাস। তাই সেই পথ ধরেই কি আপনি যেতে চাইছেন? নাহলে টলিউডে তো এই মুহূর্তে প্রচুর জনপ্রিয় পরিচালক ছিল বা আছে এবং ছবি জনপ্রিয়তাও পাচ্ছে। তাহলে নব্য পরিচালকদের ওপর যে ভরসা করেছিলেন কি সেই কারণের জন্যই? কি কারণ ছিল এর পেছনে? আমি ছবি তলা একটা লেখা আছে, দেখবেন পথের সিনেমা, পথ ভাঙা সিনেমা। আমি মানে অরোরার কী বলবো, অরোরার প্রতিনিধি হিসেবে আমাদের যেটা মনে হয়, আমার ঠাকুরদাদা বা আমার বাবা যে চলচ্চিত্রটা নিয়ে তারা বিনোদনের যে ব্যবসাটা শুরু করলেন, সেটা কিন্তু শুধুমাত্র ব্যবসা নয়, তার মধ্যে কোথাও একটা প্যাশন আছে, তার মধ্যে কোথাও একটা আন্তরিকতা আছে, সেটা কাউকে দেবার আছে। আমি যে শিক্ষা দেওয়া, জোর করে শিক্ষা দেওয়া বা জোর করে অনুকরণ করে অন্য দেশের ছবি দেখানো, সেটা তো আর্থিক লাভ হতে পারে খুব। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, ভগিনী নিবেদিতা 17 উইক চলেছিল, তখন কিন্তু একসঙ্গে 100টা হাউসে চলতো। রামমোহন চলেছিল 19 উইক, আর গণিকেতন চলেছিল 14 উইক সেই সময়। এবং আমার মন পতঙ্গ চলবে, মন পতঙ্গ উঠবে না। শর্মিষ্ঠা রাজদীপকে জিজ্ঞাসা করব, তোমাদের প্রথম পরিচালিত ফিচার ফিল্ম কালকক্ষ যখন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তা সেই সময় কয়েকদিন চলার পরে সিনেমা হল থেকে ছবিটিকে নামিয়ে দেওয়া হয়, বলা হয় দর্শক আগ্রহ দেখাচ্ছে না। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যখন ছবিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, পুনরায় ছবিটি কিন্তু রিলিজ হলো। তা এবার তোমাদের কি মনে হচ্ছে দর্শকদের চাহিদা কতটা তোমরা পূরণ করতে পারবে? অ্যাকচুয়ালি আমরা কিছুই এক্সপেক্ট করছি না, মানে পুরোটাই মিক্সড ফিলিংসে আছে। ব্যাপারটা হচ্ছে দর্শকের মধ্যে ইন্টারেস্ট রয়েছে, মানে অফকোর্স 4.5 লাখের ওপর ট্রেলার ভিউজ, পিপল আর ওয়ান্টিং টু সি দ্য ফিল্ম। কিন্তু যেটা হয়েছে যে মানে ওভার দ্য লাস্ট 10-15 ইয়ার্স ম্যাক্সিমাম বাংলা সিনেমা টার্গেট করেছে, এখন সেই টার্গেটটা 40-45 ঊর্ধ্ব দর্শকে চলে গেছে। হয়তো সেটা শুরু হয়েছিল 30+ দর্শককে টার্গেট দিয়ে, কিন্তু সেই 30+ যারা ছিল তারা তো 10-15 বছরে 45+ হয়ে গেছে। আমরা এখনও ওই বেশিরভাগ বাংলা ছবি ওই দর্শককেই টার্গেট করে যাচ্ছি। এবার আমাদের ছবি বোধ গল্প এবং আঙ্গিকে মানে অনেক বেশি মডার্ন। এবার আমাদের যে টার্গেট অডিয়েন্সটা, এবারে সেই টার্গেট অডিয়েন্স মানে অনেক বেশি ইন্টারেস্ট নেটফ্লিক্সের সিনেমাটা দেখতে। মানে ধরো কালকক্ষ নিয়ে আমাদের কাছে অজস্র ফোন আসে যে তোমাদের ছবি নেটফ্লিক্সে নেই কেন। এবার দুঃখের বিষয় বাংলা ছবি এখন নেটফ্লিক্স নেয় না। দর্শকটা যারা বেশি নেটফ্লিক্স, অ্যামাজন দেখতে ইন্টারেস্টেড, তারা ছবিটা দেখতে খুবই ইন্টারেস্টেড, কিন্তু তাদের যে মানে অ্যাট্রাকশানটা, তাদের যে এক্সাইটমেন্টটা, সেটা সিনেমা হল অবধি পৌঁছবে কিনা সেটা যতক্ষণ না রিলিজ করছে বোঝা ডিফিকাল্ট। এবং আর একটা জিনিস হচ্ছে বাংলা ছবির ক্ষেত্রে এখনও যে এই যে ওয়ার্ড অফ মাউথ বা লোকে দেখতে চাইছে, এটা স্প্রেড হতে টাইম লাগে, এবং সেই টাইম লাগতে গিয়ে তোমাকে কনস্ট্যান্ট নতুন নতুন হলসে ছবিটা আসতে হয়। এবার নতুন হলস পেতে গেলে অবভিয়াসলি তার একটা ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে, হল খালি হতে মানে খালি থাকতে হবে, স্পেস থাকতে হবে। এবারে যেরকম প্রেশারের মধ্যে, বড় বড় ছবির প্রেশারের মধ্যে আমরা রিলিজ করছি, ওয়েদার উই উইল বি এবল টু পুল দ্যাট অ্যান্ড অডিয়েন্সের সেই সাপোর্টটা পাবো কিনা সেটা অনলি টাইম ক্যান টেল। মানে এখনই এটা স্পেকুলেট করা হয়তো উচিত না, বাট অফকোর্স মানে উই আর হোপিং ফর দ্য বেস্ট। এবং আমরা আশা রাখবো, অ্যাপিল করবো অডিয়েন্সের কাছে যে ছবিটা রিলিজ করছে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী অনেক জায়গাতেই রিলিজ করছে, আপনারা দেরি না করে তাড়াতাড়ি ছবিটা দেখে ফেলুন, পারলে প্রথম 3 দিনের মধ্যে দেখুন। এই অ্যাপিলটা আমরা অডিয়েন্সের কাছে করতে। ফুটপাতবাসীদের জীবনযাপন, তার মধ্যে দিয়ে কি কোনো সাম্প্রদায়িকতা, সম্প্রীতির কথা তোমরা বলতে চেয়েছো? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা অবভিয়াসলি আছে, কিন্তু সেটা শুধু হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির কথা নয়। মানে মন পতঙ্গ সব ধরনের মার্জিনালাইজড আইডেন্টিটিকে সেলিব্রেট করে, যারাই কোনোভাবে সমাজে নিপীড়িত, সেটা মানে হিন্দু ছেলে মুসলমান মেয়ে, এই হিন্দু মেয়ে মুসলমান ছেলের প্রেমও হতে পারে, সেটা একটা LGBTQ এর মানুষও হতে পারে, সেটা একটা
মানে কি বলবো, স্ট্রিট মিউজিশিয়ানও হতে পারে, যারাই সমাজের প্রথাগত জীবন থেকে আলাদা, যারা একটা নতুনভাবে বাঁচতে চায়, নিজের ফ্রিডমটাকে এক্সিবিট করতে চায়, এটা তাদের সকলের সেলিব্রেশন। কোনো মানে গল্প চিত্রনাট্য যখন তোমরা লিখেছো কোন দৃষ্টিকোণ থেকে লিখেছিলে ছবি? একদম যেটা মানে আমাদের সব কিছুর মধ্যেই একটা কনস্ট্রাক্ট কাজ করে, মানে সেটা জেন্ডার একটা কনস্ট্রাক্ট, আইডেন্টিটি একটা কনস্ট্রাক্ট, সোশ্যাল হায়ারার্কি একটা কনস্ট্রাক্ট, রিলিজিয়ান বা ইন্টারফেথ কাপল যেটা মূল হয়তো গল্পটার মানে করে আমরা বলছি যে এইটা রয়েছে, তো কোথাও মন পতঙ্গ সেই কনস্ট্রাক্টগুলোকে চ্যালেঞ্জ করছে। তো মানে একদম মূলে যেটা হচ্ছে সেলিব্রেশন অফ ফ্রিডম অ্যান্ড সেলিব্রেশন অফ আইডেন্টিটি, এবং সেই আইডেন্টিটিটা কিন্তু আরোপিত আইডেন্টিটি নয়, ইম্পোজড আইডেন্টিটি নয়। মানে মন পতঙ্গ যারা দেখেছেন বা যারা আগামী দিনে দেখবেন তারা শেষ অবধি অবশ্যই দেখবেন, এবং শেষটাতে কি ঘটছে টোটাল জার্নিটা, তাহলে আপনি বুঝতে পারবেন কেন আমি আইডেন্টিটি এবং ফ্রিডমের সেলিব্রেশনের কথা বলছি। মানে সব ধরনের, কেন আমরা মানে জন্মসূত্র থেকেই যে আইডেন্টিটিটাকে বহন করি সেটা কিন্তু নানানভাবে বিভিন্ন কনস্ট্রাক্ট দ্বারা ফর্মুলেটেড একটা আইডেন্টিটি। আমরা নিজেরা মানে আজকে যেখানে মানে এই রকম জায়গায় এসেছে যে একটি বাচ্চা ছেলে সে একটা চেয়ারের সাথে নিজের সম্পর্ক করতে চায়, মানে সে আইডেন্টিফাই করে নিজেকে একটা চেয়ারের মতো, এবং সেটা কিন্তু সেরকম দেশ বা সেরকম সোসাইটি আছে যেটা এটাকে মানে এমব্রেস করছে। আর আমরা তো এখনও পড়ে আছি ছেলে মেয়ে, থার্ড জেন্ডারকেই আমরা মানে মার্জিনালাইজ করে বসে আছি, সেখানে মেয়ে তারপরে আসছে, এবং এতগুলো ইকুয়েশনস আমরা ক্যালকুলেট করছি। তো যেইখানেই ওই অডিয়েন্সেরও কথা যেটা আসছে, যে অডিয়েন্স মানে ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল আর দেখতে কিন্তু রাজি নয়, আজকে যে 20 সে কিন্তু ওই অডিয়েন্সটা নয়, যাকে আমি ওই একই স্বপ্ন, ওই একই প্রেমের গল্প আমি বলে যাব, এবং আমি মানে যেটার সাথে মানে ওই মানে আমার যদি আজকের কানেকশনটা তৈরি করতে হয় তাহলে আজকের প্রেক্ষাপটটাকে কিন্তু আমার ভুলে গেলে চলবে। তো যেটা আমরা বারবার বলছি যে মন পতঙ্গ আমাদের দুজনের কাছে ইটস আ লাভ লেটার টু দিস সিটি, তাই জন্য আমরা বেসটা কলকাতা রেখেছি, কিন্তু এটা যে কোনো একটা কসমোপলিটন বা যে কোনো একটা মেট্রোপলিটন সিটিতে এই ধরনের গল্প কিন্তু বোনা যেত, এক। আর দুই হচ্ছে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভীষণ রিয়ালিস্টিক। অফকোর্স মানে মন পতঙ্গ রিয়ালিজমের একটা চূড়ান্ত নিদর্শন ডেফিনেটলি, যেখানে রিল এবং রিয়েলের কোনো পার্থক্য করা যায় না। মানে হাসান লক্ষ্মী ফুটপাতের বাসিন্দা নাকি ওরা মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস, সেটা ডিফারেন্সিয়েট করা খুব ডিফিকাল্ট। মানে লোকে মানে যেটা বাপন এবং পিঙ্কি, অমিত এবং এর যে ক্যারেক্টারটা, এটা দেখে ভীষণ বলেছে, আমরা ফেস্টিভ্যাল সার্কিটে এটা প্রচুর এটার সম্পর্কে শুনেছি যে এরা এই লেভেলে কিভাবে হতে পারে, কিন্তু সেইখান থেকে সেইটা রিয়েলিজমের জায়গা ধরছে, কিন্তু রিয়েলিজমের মোড়কে মন পতঙ্গ কিন্তু একটা ফেরি টেল, ঠিক আছে? মানে এই যে বাসনা, এই যে আকাঙ্ক্ষা, এই যে মানে কোথাও আমার স্বপ্ন আর তোমার স্বপ্ন, মানে ওই চেয়ারটাকে দিয়ে সিম্বলাইজ করা, এইটা কিন্তু প্রত্যেকের মধ্যেই কোথাও রয়েছে, এবং এই ওড়ার যে আকাঙ্ক্ষাটা, এটাই কোথাও মন পতঙ্গ কিন্তু রিয়েলিজমের বিয়ন্ড রিয়েলিজম নিয়ে যাচ্ছে, এবং সেইটা আমার মানে আমাদের ধারণা যে সেইটা কিন্তু বিভিন্ন দর্শক, বিভিন্ন শ্রেণীর দর্শক, আমি শ্রেণী বিভাজনে যাচ্ছি না, কিন্তু ক্যাটেগরিক্যালি যদি সেটা মানে সেইভাবে লোকে দেখে, সেই আইডেন্টিফিকেশনটা কিন্তু তৈরি হবে, যে কোথাও মানে ওই জন্য মন পতঙ্গর বিভিন্ন লেয়ার্সে বিভিন্ন বাইনারিজ বসে আছে। আমরা মন পতঙ্গর বেসিক জায়গাতে 4টে স্তম্ভ বলেছি, একটা ভালোবাসা, লাভ, একটা পাওয়ার, একটা ওয়েলথ, আর একটা ইন্টেলেকচুয়ালিটি। 4টে স্তম্ভকে ঘিরে মাঝখানে এই দুটি চরিত্র, যাদের একটা ইন্টারফেথ আইডেন্টিটি আছে, যারা কিন্তু এই সোসাইটি, এবং সেটাই কিন্তু আমাদের সোসাইটাল মানে স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটাকে ভেঙে বেরোচ্ছে না, এই স্ট্রাকচারটাতে আরও মানে আটকে যাচ্ছে। মানে আমার ভীষণ ভালো লেগেছে, মানে এটার মানে ডিস্ট্রিবিউশন যারা নিয়েছেন তারা একটা ওয়ান লাইনার লিখেছেন, যেটা ভীষণে যে আ লাভ স্টোরি অ্যাগেনস্ট অল অডস
whether they will be able to মানে get out of it or মানে Succumb to it. to it. এটা অদ্ভুত আমার লেগেছে যে ওয়ান লাইনারটা খুব সুন্দর তারা দিয়েছে। এবার একটা কথা জিজ্ঞাসা করব যে তোমাদের ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্ট্রেস ব্যান্ডিট কুইন খ্যাত সীমা বিশ্বাস অভিনয় করেছেন। যখন চরিত্রটা লেখা হয়েছিল তখন কি ওনাকে চিন্তা করে কি চরিত্রটা লেখা হয়েছিল? ওনার সঙ্গে কাজ করার কোনো স্মরণীয় মুহূর্ত তোমরা যদি একটু শেয়ার করো। পুরোটাই স্মরণীয়, মানে এটা একটা ড্রিম কাম ট্রু অভিজ্ঞতা আমাদের কাছে। কেননা মন পতঙ্গ ইনফ্যাক্ট আমাদের ডেবিউ হওয়ার কথা ছিল 2020-তে পুরো যাত্রাটা শুরু হয়, কিন্তু কোভিড আসার ফলে মন পতঙ্গ তৈরি হয় না এবং কালপক্ষ কোভিডেরই একটা মানে জার্নি আমাদের, যেটা কালপক্ষ তৈরি হয়। তো যখন আমরা তখন ভেবেছিলাম মানে আমাদের একটা চরিত্রায়ন করবার সময় সবসময় কাউকে না কাউকে একটা তো মাথায় থাকে যে চরিত্রটা এই ধরনের অ্যাক্টর বা এনাকে দিয়ে করানো উচিত, তো সেটা উনিই ছিল। কিন্তু তখন আমাদের সেই মানে আমরা কখনো ভাবিনি যে উই উইল বি এবল টু অ্যাফোর্ড হার ইন এনি ফর্ম্যাট, মানে না তখন আমাদের ওই জায়গাটা তৈরি হয়েছে যে আমরা ওনাকে অ্যাপ্রোচ করলে উনি ইয়ে করবেন, এবং দাদাও আমার মনে হয় না তখন আমাদের সেটা অ্যালাউ করতে। আরে একেবারেই মেন রোল নয় এবং সবচেয়ে মানে খুব বেশি টাইম থাকা রোলও নয়, মানে ওটা উনি করতে রাজি হবেন এটা বিয়ন্ড আসছে। কিন্তু যখন আমরা 22-এটাকে রিভাইভ করি এবং আমাদের তখন বুসানের যাত্রা হয়ে গেছে, একটা ইন্টারন্যাশনাল ক্লেমের জায়গা তৈরি হয়েছে এবং মানে এইটা যখন আমাদের ক্লেম টু ফেম হয়ে দাঁড়িয়েছে এবং কালপক্ষ একটা ফ্যান্টাস্টিক ফেস্টিভ্যাল জার্নি নিয়েছে, তো তখন আমাদেরও সেই সাহসটা তৈরি হয় যে হ্যাঁ ওনাকে বলা যেতে পারে। এবং সেটাও যে সাহসটা তৈরি হয় আমরা তখনও ভাবিনি যে উনি হ্যাঁ করবেন, মানে হার্সবাজদা আমরা বলি যে ভেবেছিলাম তো ওনাকে দিয়ে, তো দাদা বলেন তো ওনাকেই অ্যাপ্রোচ করো। তারপরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কারণ ওই রোলটাই উই ওয়ান্টেড সামওয়ান নোন, অনেকগুলো নাম ছিল, উইবার থিঙ্কিং যে এখানে জিজ্ঞেস করবো তারপরে উই উইল গো টু দিস পিপল। তো ওনার সঙ্গে এরকমই একটা ইয়েতে কথা হয়, অঞ্জনদার কথা হয়, তারপর শর্মিষ্ঠার কথা হয়, তারপর উনি বলেন যে আমাকে হার্ড কপিটা পাঠিয়ে দাও, আমি ওই অনলাইন পড়তে পারি না। হার্ড কপি পাওয়ার 1.5 দিনের মধ্যে সকালবেলা উনি ফোন করে বলেন আমি করছি। আর শুটিংয়ের যদি অভিজ্ঞতা বলেন মানে সেটা জাস্ট অভাবনীয়, মানে অবিশ্বাস্য যে ফার্স্ট শ্যুট করতে যাচ্ছি আমরা, জাস্ট ক্যামেরা রেডি করে উনি সেটে আসছেন, গ্রিন রুম থেকে মেকআপ টেকআপ নিয়ে সেটে আসছেন, মেকআপটাও বেশি না নিজেই করেন মোস্টলি। হঠাৎ আমাদের প্রণাম করতে যাচ্ছে, বিয়ার লাইক মানে কি করছো বলো না এটা আমার থিয়েটার থেকে এনএসডি থেকে এটা শিক্ষা যে ডিরেক্টরদের প্রণাম করতে হবে, মানে আমাদেরকে শুরু করতে হবে, ঠিক আছে। এবং উনি এতটাই হাম্বল বেসিক্যালি, মানে যেটা এখন স্টার সিস্টেমে সর্বত্র যেটা হয় যে মানে যখন একজন স্টার অভিনয় করেন তিনি কিউ দেন, সো ওনাদেরও মানে একটা বিগ স্টারের উনি মা প্লে করছে, তো ওনাকে ডায়লগটা এমনি বলে যেতে হয় উইথ সামওয়ান এলস, মানে পিঠটা অন্য কারুর থাকে, তো এগুলো ওনার খুব ডিপ্রেশন থাকে। তো এবারে হচ্ছে ওইখানে দাঁড়িয়ে শি ইজ কনস্ট্যান্টলি গোয়িং থ্রু দিস ইয়ে যে আমি কেন কিউ দেবো, এবং তারপরে আবার ওনার ইয়ে হচ্ছে যে এই নতুন ছেলেটাকে আমি কিউ দেবো না, মানে তাহলে ওর ভালো অভিনয়টা কি করে হবে। এবং উনি কিন্তু দাঁড়িয়ে মানে প্রত্যেকটা ব্যাক শট যেখানে যে শটে উনি নেই সেই শটের কিউ দিয়ে গেছে, এবং আমরা বলছি যে আপনি যান ঘরে, এটা আমরা ম্যানেজ করে নেব, যাবেন না। সো এটা এবং যেটা এখানে খুব স্মরণীয় যেটা সেটা হচ্ছে সীমা বিশ্বাস ওইরকম একটা খ্যাতনামা মানে লিজেন্ডারি পারফর্মার, উনি ধর্মতলা স্ট্রিটে একটা চায়ের দোকানে বসে, মানে ওটা তো সেট ছিল, লোকে এসে কিন্তু পয়সা দিয়ে চা এবং ডিম টোস্ট খেয়ে গেছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে ওটা উনি বসে আছে। এটা কিন্তু ঘটেছে, মানে লোকে বলতে আরে এখানে একটা নতুন চায়ের দোকান খুলেছে, তো ভালো হলো, ওই ফুটে প্রচুর আছে এই ফুটে নেই, তো এটা কিন্তু ঘটেছে। ওই টাকাটা কিন্তু এক্সট্রিমলি হাম্বল, মানে যারা কাজ করেছে তারা ডেফিনেটলি আরো বেশি বলতে পারবে। এবং মানে প্রোডিউসারের ওই ইনকামটা আমরা মেরে দিয়েছি আমাদের কাছে, কিন্তু মানে আমার কাছে ভীষণ স্মরণীয়, কারণ আমি চ্যাপলিনে ব্যান্ডিট কুইন ব্যান্ড হওয়ার পরে যখন ব্যান্ডিট কুইন রিলিজ হয় তখন দেখতে গেলাম, তখন আমি যাদবপুরের স্টুডেন্ট, আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন, মানে এটা আমি এখনো সীমাতে বলি যে এটা যে কোনো সময় আমি ভাবিও নি যে আমি ফিল্ম মেকার হবো,
মানে এটা যে ঘটবে আমার লাইফে, এটা একটা বিশাল পাওয়া। মানে ইনফ্যাক্ট আমরা কালকক্ষ যখন মানে শুরু হয়নি তার আগে যখন আমরা অডিশন নিচ্ছি, আমরা অনেকের অডিশন নিয়েছি, আমরা লোককে বলতাম ট্রাই টু প্লে ইট লাইক সিনেমা বিজনেস। হ্যাঁ, যে কিছু উদাহরণ দিয়ে যে এইভাবে জিনিসটাকে একটু করবার চেষ্টা করো, এইভাবে করবার চেষ্টা। না এইটা খুব দারুণ, যেটা যেহেতু যদিও শ্রীলেখাদি পরে কম কাজ করেছেন সেরকমভাবে করেনি, কিন্তু উনিও ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর যে আমাদের সাথে কালকক্ষতে কাজ করেছেন, এবং সীমা বিশ্বাসও সেই মানে খ্যাতনামা একটা জায়গা যেইটা রয়েছে, যিনি আমাদের সেকেন্ড ফিল্মটাতে কাজ করেছেন। মন পতঙ্গ ছবিতে তো জয় সেনগুপ্ত অভিনয় করেছেন, একজন কি বলবো দক্ষ অভিনেতা। তার যে চরিত্রটা একজন পেইন্টারের, এটা কি বাস্তবে কোনো পেইন্টারকে দেখে অনুপ্রাণিত, ওই ধরনের চরিত্র অনুপ্রাণিত চরিত্রটা সৃষ্টি করেছিল তোমরা ছবির জন্য? অনুপ্রাণিত একজন কোনো পেইন্টার বা সেটা দেখে একদমই নয়, মানে ওই ক্লাসের অনেক মানুষ, নট জাস্ট পেইন্টার। হ্যাঁ, মানে যারা নিজেদেরকে কোট অ্যান্ড কোট ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসের সাথে অ্যাসোসিয়েট করেন, সেই শ্রেণীটাকে ডেফিনেটলি আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আচ্ছা, পার্টিকুলার কোনো পেইন্টার বা কিছু সেরকম না, বাট পুরোটাই আমাদেরই ব্রেন চাইল্ড, যে সে কী ধরনের ছবি আঁকবে, কেনই বা সে ছবিটা আঁকছে, কেনই মানে নুড মডেলস, তার যে ফিলসফিটা সে বলছে, সে তার কাছে কতটা অনেস্ট। মানে আমরা কিন্তু প্রত্যেকেই এক একটা গ্রে চরিত্র, আমরা কেউই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চরিত্র নয়। তো সেইটা এখন যখনই আমি মানে বিভিন্ন মানে এইখানে কেউ যদি ভাবে যে আমাদের যারা মেইন প্রোটাগনিস্ট তারা খুব ইনোসেন্ট এবং ভীষণ ভালনারেবল, সেটা ভুল করবে। তারাও মানে তুমি যখন ল্যাডারে ক্লাইম্ব করছো, তোমার ওই গ্রে এরিয়া এবং তুমি কতটা ম্যানিপুলেট করতে পারো সেটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই থাকে। এভরিওয়ান ইজ ট্রাইং টু ম্যানিপুলেট ইচ আদার। আচ্ছা, এবং সেটা যে সবসময় খারাপ তা নয়, ম্যানিপুলেট করেই তো মানুষকে এগোতে হয়। ছবিতে তো অনেক বাস্তবিক ঘটনাও উঠে এসেছে, তা সেটা কি কোনো কোনো ক্ষেত্রে তোমরা চাক্ষুষ করেছো? তখন কি যখন স্ক্রিপ্ট লিখতে গেছো বা গল্পটা লিখেছো তখন মনে হয়েছে যে এটা আমরা পর্দায় তুলে দেবো? অবশ্যই। আর সেটা আমার মনে হয় ছবিটা মানে লোকে দেখলে আরো ভালো হবে, পুরো এখানে দেওয়ার যৌক্তিকতা নেই। বাট স্টিল আমি বলতে পারি যে সময় ছবিটার মানে আমাদের মধ্যে মানে প্রেক্ষাপটটা যখন আমরা ছবিটা তৈরি করি যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড ধরবো, তো লেনিন সরণি বা এসএন ব্যানার্জি রোড এটাকে মিছিল সরণিও বলা হয়, অজন্তা ভালো জানেন, বা শতদ্বীপও জানবে, ওরও অফিস হচ্ছে একদম। মানে আমি টিপিক্যালি ওইখানে যখন অ্যাড এজেন্সিতে কাজ করতাম, আমার অফিসটা ঠিক হিন্দির উল্টো দিকে ছিল, আমি একটা সময় এবিসিতে ছিল, ঠিক আছে। তো আমি তখন সবসময় শুনতাম এটাকে মিছিল সরণি বলা হয়। তো ওই রাস্তার উপর দিয়ে মিছিল যাওয়া এবং নানান রকম যে মানে প্রতিবাদী যে আবেগটা, ওই জায়গার চরিত্রটা কিন্তু ওই রকম। তো আমি নিজে কিন্তু এই যে স্ট্রিট চিলড্রেনের যে রোলটা, আর যেটা কোথাও সিনেমার হচ্ছে এক ধরনের পান বা মক, সেই জায়গাটা কিন্তু কোথাও মানে আমার কিছু পার্সোনাল অভিজ্ঞতা আছে যেখান থেকেই তার উদযাপনটা হবে। আচ্ছা, আর তুমি দেখবে যে ওইখানে মানে সাধারণ মানে রাস্তার লোকেদের একটা সেলিব্রেশন আছে, দ্যাট ইজ অলসো উই হ্যাভ সিন, মানে উই হ্যাভ বিন পার্ট অফ দোজ সেলিব্রেশন। যেভাবে ওরা নাচে, যেভাবে ওরা খাবার খায়, যেভাবে লাল মাংস টুকটুকে ঝোল বানায়, মানে লাইফে কি হলো না হলো, কি থাকলো না থাকলো, ডাজন্ট ম্যাটার, কিন্তু দে সেলিব্রেট লাইফ and life is beautiful. মন পতঙ্গ ছবির যিনি ডিস্ট্রিবিউটার এসএসআর সিনেমা প্রাইভেট লিমিটেডের কর্ণধার শতদ্বীপ সাহা, তিনি ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে ছবি মুক্তি, ফলে একজন ডিস্ট্রিবিউটরের বিরাট দায়িত্ব থাকে একটা ছবি মুক্তির ক্ষেত্রে প্রেক্ষাগৃহে। তা উনি সেই সমস্ত কাজকে মানে অনেকটাই ফেলে রেখে আজকে চৈতালি ক্লোজ টু দ্য স্টার্সে বিশেষ অতিথি হয়ে আমাদের সঙ্গে এইমাত্র যোগদান করলেন। আপনাকে চৈতালি ক্লোজ টু দ্য স্টার্সের তরফ থেকে অনেক অনেক স্বাগত। আপনি এতটা সময় পেরিয়ে আপনি আমাদের এই আড্ডায় আলোচনা সভায় আপনি এসেছেন। তা আপনাকে আমি শতদীপদা জিজ্ঞাসা করব যে ডিস্ট্রিবিউশন ছবির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, আর ডিস্ট্রিবিউশনের যে পন্থা সেটা তো দ্রুত পরিবর্তনশীল, তা বিশেষ করে স্ট্রিমিংয়ের যুগে এবং মন পতঙ্গ ছবির ক্ষেত্রে ফলে কতটা কঠিন আপনার মনে হচ্ছিল এই মন পতঙ্গ ছবিটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে?
দেখুন, প্রথমত এসএসআর সিনেমাজের সঙ্গে এই সিনেমাটাতে ডিস্ট্রিবিউশন করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট একদমই তাই। আর আমরা খুব খুশি যে তারাও অনবোর্ড এসছে এই সিনেমাটার জন্য। এটা একটা অন্য ধারার ছবি এবং লাস্টলি আমি বলতে চাই যে মন পতঙ্গর মতন ছবি আমি অবভিয়াসলি ভেরি প্রাউড যাতে আমি এরকম একটা ছবি করতে পেরে ডিস্ট্রিবিউশনে, এবং কেননা সিনেমাটা আমার দেখে মনে হয়েছে যে সিনেমাটা একদম অন্য রকমের, এবং সিনেমাটার মধ্যে না একটা অন্য একটা এক্স ফ্যাক্টর আছে, সেটা সিনেমাটা যতক্ষণ না দেখবে ততক্ষণ কেউ মানে বুঝতে পারবে না। তো সেই জন্যই মানে ওনাদের সঙ্গে আলাপ এবং সেই সূত্রেই সিনেমাটাকে নেওয়া, যাতে সিনেমাটাকে ভালোভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি এবং লোকের কাছে পৌঁছতে পারি সিনেমাটা। আচ্ছা, আমি এখানে জিজ্ঞাসা করব যে এই মন পতঙ্গ ছবির মেরিট নাকি অরোরা ফিল্মস কর্পোরেশন দ্বারা প্রযোজিত মন পতঙ্গ ছবি, নাকি শর্মিষ্ঠা এবং রাজদীপের প্রথম পরিচালিত ফিচার ফিল্মে মানে ওরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, কোনটা দেখে মন পতঙ্গ ডিস্ট্রিবিউশনে নেওয়ার আপনি দ্বারা আকর্ষিত হয়েছিলেন আর কি? প্রথমত অনন্যাকে আমি অনেকদিন ধরে চিনি, আচ্ছা, আর অরোরা ফিল্মসের নাম আমি আমার বাবার কাছ থেকে শুনেছি। সেটা একটা সবসময় ইচ্ছে ছিল যে অঞ্জন দাদার সঙ্গে কাজ করার। আর দ্বিতীয়ত ছবিটা ভালো দাঁড়িয়েছে বলে লোকের কাছ থেকে শোনা যে ছবিটা কিন্তু খুব ভালো, সেটা একটা ইচ্ছে ছিল যে মন পতঙ্গের মতন ছবি যদি আমি ডিস্ট্রিবিউট করতে পারি আমার জন্য ভালো। তো সব দিক থেকে মিলিয়ে আমার মনে হয় জিনিসটা মানে একেবারে মিলে গেছে জিনিসটা, এবং সেটাই হয়েছে আগামী দিনে মানে আমরা করতে পেরেছি একসাথে। তো সেটা নিয়ে আমি খুব খুশি আর কি ছবিটা ডিস্ট্রিবিউট করতে। এই ছবিটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে বা এই যে এতগুলো হল সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, কেমন আগ্রহ দেখছেন সাধারণ মানুষের মধ্যে বা যে হলগুলোতে মুক্তি পাচ্ছে হল মালিকদের ক্ষেত্রে, সেটা যদি একটু বলেন। দেখো, ইনিশিয়ালি এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা ওয়ার্ড অফ মাউথে সিনেমাটা গ্রো করবে। সো আমাকে ইনিশিয়ালি তো অবভিয়াসলি সবাইকে বলতে হবে যে সিনেমাটা লাগানোর জন্য, কারণ এখন একটা অলরেডি পুষ্পার একটা ওয়েভ চলছে, মারাত্মক, তার মধ্যে দিয়ে ফাইট করে এটাকে ঢোকানো প্লেস করা, সেটা আমাদের কাজ এবং সেটাই আমরা করছি। এবং দর্শক আমার মনে হয় যারা দেখবেন সিনেমাটা তাদের ভালো লাগবে এবং তারা ওয়ার্ড অফ মাউথে স্প্রেড করবে জিনিসটা। তো আমার মনে হয় আমি কনফিডেন্ট আছি যে ছবিটা হয়তো ভালো ওয়ার্ড অফ মাউথে গ্রো করবে। সেই ইনিশিয়াল হয়তো একটু স্লো হতে পারে, বাট যারাই দেখবে তারা হয়তো আরও 10 জনকে বলবে, তারা আবার 10 জন নিয়ে আসবে, এইভাবেই গ্রো করবে। কারণ আগামী সপ্তাহে তো আরও মাল্টি কাস্টিংয়ের ছবি রিলিজ করছে, ফলে লড়াইটা তো মারাত্মক হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের জায়গা, কি মনে হচ্ছে সেটা আপনার? এই লড়াই, এটা এমন একটা লড়াই না, ছবি যদি ভালো হয় এবং দর্শক যদি সিনেমা হলে আসে তাহলে সিনেমা হলে মালিকরা কিন্তু চেঞ্জ করে। তো সুতরাং 20 তারিখে যারা আসছে তাদেরকেও ফাইট করতে হবে, এবং 13 তারিখে আমরা যেমন রিলিজ করছি আমাদেরকেও ফাইট করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ব্যবসা। সিনেমা হলে যদি লোক আসে ডেফিনেটলি আমাদের সিনেমাও থাকবে, এবং 20 তারিখে যারা আসবে তাদেরকে অ্যাডজাস্ট করে সবাই চালাবে, একদম মানে এটা সিম্পল জিনিস। ছবিটি মোট কটা হলে মুক্তি পাচ্ছে কলকাতা, পশ্চিমবঙ্গে? ইনিশিয়ালি আমরা খুব কম সিনেমা হলে রিলিজ করছি, এখন আপাতত 15টা হলে রিলিজ হচ্ছে, এবং আমরা রেসপন্স বুঝে আমরা 20 তারিখ থেকে তারপর এটার পরবর্তীকালে ডিসিশনটা। আচ্ছা, এখানে একটু অঞ্জনদাকে জিজ্ঞাসা করব যে অঞ্জনদাদের যে প্রোডাকশন হাউস অরোরা ফিল্মস কর্পোরেশন প্রথম থেকেই তো প্রযোজনা পরিবেশনার দায়িত্বে তারা ছিলেন, তা যখন নাকি আপনি কালকক্ষ ছবিটি প্রযোজনা করলেন তখন অন্য একটা সংস্থা পরিবেশনার দায়িত্বে ছিল, এবারে এসেছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট এবং এসএসআর সিনেমা প্রাইভেট লিমিটেড। তা কোথাও গিয়ে কি মনে হয়েছে এত বছর পর যখন প্রযোজনায় এলেন যে পরিবেশনার ক্ষেত্রে যে পন্থাটা চলতো বা আগে মানে যে ধারাবাহিকতা ছিল এখন অনেকটা পরিবর্তন, যার জন্য আপনি অন্য পরিবেশকের হাতে নিজের ছবি তুলে দিতে চেয়েছেন? আসলে যেটা কালকক্ষর ক্ষেত্রে হয়েছিল সেটা আমি কিন্তু সবাইকে বলছি 45 বছর বাদে যেমন চলচ্চিত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বাজারে আসছি, সেটা কিন্তু একজন প্রডিউসারের প্রথম কাজ হলো তো লাভ, যেটা এক্ষুনি শতদীপ বললো, আমরা ব্যবসায়ী, কিন্তু সেই ব্যবসায়ী জিনিসের মধ্যে এমন কিছু জিনিস আমরা বেছে নিই যেগুলোর মধ্যে একটু অনন্যতা আছে, যাকে যত গালাগালি দিক কিন্তু তার মনে থাকবে যে এই ছবিটা সে দেখেছে। সেইটা শতদীপও দেখেছি, সেটা আমিও দেখেছি। শতদীপ আমার থেকে অনেক ছোটো, আমারই অনেক অভিজ্ঞতা ছিল। আমাদের যে আগে যে পরিবেশনের যে সিস্টেমটা ছিল সেটা পাল্টে গেছে পুরো, ডিজিটাল আসার পর
আগে একটা হাউসে 3টে শো হতো, এখন একটা হাউসে 5টা শো হয়, 5টা ছবি। কিন্তু এখনকার চাহিদা মতো ছবি, কিন্তু ও যেটা বলছিল যে আজকে যদি আমার ছবি ফার্স্ট উইকে ভালো হয়, আমি তাহলে সেকেন্ড উইকে আরও কতগুলো হলে যাব। সেই সুযোগটা অন্যরকমভাবে ছিল। কিন্তু আমার মনে হচ্ছে শতদ্বীপ এই ধরনের ছবি ডিস্ট্রিবিউট করার পক্ষে একদম রাইট পারসন। কারণ প্রথমে শিক্ষিত হতে হবে, দ্বিতীয় মনটা থাকতে হবে। যদি প্যাশন না থাকে তাহলে কিন্তু ছবি জগতে আসা উচিত। আরেকটু অঞ্জনদা, একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে এটা প্রায়শই শোনা যায় যে অনেক ভালো ভালো ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় না। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে গেলে ওখানে একটা কোনো লবি কাজ করে। তা আপনি তো অনেক ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন, পরিচালনা প্রযোজনা করেছেন, 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। তা এক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি, আপনি কি বলবেন? ইতিপূর্বে আপনি কিন্তু অস্কার নমিনেশনের জন্য যেসব ছবিগুলো ভারতবর্ষ থেকে যায় তার আপনি জুরিও হয়েছেন। তা আপনি কি বলবেন, এটা কতটা সত্যি? সত্যি কি লবি কাজ করে? আমার ভাই এটা জানা নেই, আমার সত্যি জানা নেই। কারণ আমরা জানতাম না যে কালকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, আমরা জানতাম না যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মোট পতঙ্গ সোনার বাগদা পাবে। এখন আমরা সেটা মানে বলতেও খারাপ লাগে, কিন্তু আমি শুনেছি, আপনি যেন শুনেছেন, আমিও যেন শুনেছি চলচ্চিত্রটা কি পয়সা দিয়ে পাল্টানো যায় ডিসিশন। গত বছর আমি ইন্ডিয়ান প্যানোরামা জুরি ছিলাম, ঝগড়া টগড়াও করতে হয়েছে, কিন্তু কত একটা দলগত ইয়ে থাকে, সাউথ ইস্ট ওয়েস্ট আলাদা। আরেকটা জিজ্ঞাসা করব যে আপনার পূর্বপুরুষেরা যে ধরনের একটা ছবির ঘরানাকে তৈরি করেছিলেন, তা আগামী দিনে কি আপনাকে সেই ধরনের ঘরানার ছবি এই অরোরা ফিল্মস কর্পোরেশনের থেকে প্রযোজিত হবে? সবসময়ই হবে, সবসময়ই হবে, এবং সবসময় আমরা এই রকমের ডিস্ট্রিবিউটার চাই, ছবিটাকে নিজের মতো ভাববে। বাহ, খুব ভালো। কারণ নতুন নতুন আপনার এই তথাকথিত অর্থনৈতিক দিক থেকে যদি কেউ দেখতে শুরু করে, তাহলে কিন্তু এই ধরনের ছবি আর তৈরি হবে না। প্রডিউসাররা কেন করবেন? তাদের তো পয়সার জন্য, ব্যবসার জন্য তো করছেন এটা। ও যে হাউসগুলো বেঁচেছে, ও যে হাউসগুলো দিচ্ছে, কোনো কোনো হাউসে 3টে করে শো দিচ্ছে, ও দূরদর্শীটা ও দেখতে পাচ্ছে যে যদি প্রথম শোটা দেখে অডিয়েন্সের ভালো লাগে, দ্বিতীয় শোটা হবে, তৃতীয় শোটা হবে, পরের বার থেকে ওটা খুলে দিচ্ছে। সেটা আমার অভিজ্ঞতা বলছি। আমি সেই জন্য এইগুলো দেখে আমার খুব ভালো লাগে, ভালো লেগেছে। যেমন অন্যধারার ছবি অরোরা ফিল্মস কর্পোরেশন আগামী দিনে তৈরি করবেন, সেরকম এই সংস্থার হাত ধরে আরও নতুন নতুন পরিচালকও উঠে আসবেন, এমনটাই আশা করা যাচ্ছে। আমি সবাইকে বলছি, আমার নতুন নতুন প্রযোজক আসুক। পরিচালকরা তো অনেক রয়েছেন, একজন প্যাশনেট প্রযোজক এবং পরিবেশক যদি থাকে, বাংলা ছবি আবার ঘুরে যাবে। আমি বলছি, একবার আন্তর্জাতিক বাজারে বাংলা ছবি স্বীকৃতি পেয়ে যায়, বাংলা ছবি কিন্তু 1955-56 জায়গায় পৌঁছে। এইমাত্র আপনি বললেন যে নতুন প্রযোজক আসুক, কোনো নতুন প্রযোজক যদি যৌথভাবে আপনার সঙ্গে কাজ করতে চায়, আপনি কি করবেন? না, যৌথভাবে কাজ করে এটা আমি পয়সার জন্য বলছি না, কিন্তু আমি বলছি তার মনটা। না, যদি তার মন থাকে, যেরকম মন আপনি, আমি গাইড করে দেবো তাকে। যৌথভাবে কি অরোরা ফিল্মস কর্পোরেশন কাজ করবে কি তার সাথে? যৌথভাবে কাজ করে, কারণ তখন আমাদের পরিবারের যে ব্যাপারটা হচ্ছে, ফিল্ম হচ্ছে কিন্তু একটা লাখের ব্যাপার। একজন মানুষ এসে একটা ছবি করলেন, সেটা হলো, সেই ছবি আরেকজন করলেন, সেটা কিন্তু ফ্লপ করলেন। আচ্ছা, সেই জন্যে কখনো জয়েন্টলি করো না, তুমি যাদের গাইড করো বা তার কাছ থেকে তুমি গাইডেড হও, কিন্তু প্রযোজক হিসেবে দুজনের নাম রেকর্ড। এবার একটু শর্মিষ্ঠা আর রাজদীপকে জিজ্ঞাসা করব যে তোমরা তো আগামী দিনে জুটি হিসাবেই কি কাজ করবে, পরিচালক জুটি হিসেবে? কারণ এই মুহূর্তে আমাদের টলিউডে সফল পরিচালক জুটি হিসেবে প্রথমেই যাদের নামটা আসে, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী দিনে কি তোমাদেরকে দর্শক এভাবেই দেখবেন, আবার সোলো পরিচালক হিসেবে তোমরা কাজ করবে? আমাদের আইডেন্টিটিতেই তো দুজনের তৈরি হয়েছে এখনো পর্যন্ত। এটাই কি বহমান থাকবে আগামী দিনে? আশা করছি থাকবে।
এবার তো বিটেলসরাও কোনো না কোনো সময় ভাঙে, সে কোনো সময় আমরাও ভাঙতে পারি। সালিম জাভেদও ভেঙেছে। তো সেটা তো মানে না, জুটির পরশও তো থাকতে হবে, তার মধ্যে মিল অমিল দুটোই থাকে। তা তোমাদের মধ্যে কোন ভাগটা বেশি? আমরা যে মিল অমিলের ক্ষেত্রে বলেছি, মানে আমরা যতটা ঝগড়া করি, মানে আমাদের যারা ইনসাইডার তারা তো প্রত্যেক মুহূর্তে ভাবে এরা কাল থেকে কেন পরের ঘন্টা থেকে আর একসাথে কাজ করবে না, ঠিক আছে? সো উই কনস্ট্যান্টলি ফাইট। না, অমিলটা আছে বলেই আমাদের কাজের এই বৈচিত্র্যটা আছে। মিল থাকলে কিন্তু এত বৈচিত্র্য আসতে পারে না। একদম। যতটুকুই আমরা করেছি, উই আর মানে একদম অ্যাট আর ইনিশিয়াল ফুটস্টেপ, আমরা স্টেপ 1-এই হয়তো আছি, কিন্তু মানে যদি আমরা অমিলটাকে কনফ্লিক্টটাকে এমব্রেস না করতে পারি, তাহলে আমরা মানে একটা ভালো মানে কি বলবো মানে হোলিস্টিক একটা কিছু দেওয়ার ক্ষমতা কিন্তু রাখবো। যেটা দাদা প্রথমেই বললো, সিনেমা ইজ আ কালেকটিভ আর্ট ফর্ম, মানে সেখানে কিন্তু অবশ্যই বিভিন্ন মানে বিভিন্ন ডিপার্টমেন্টস আছে, বাট অ্যাজ ডিরেক্টরস অলসো ইউ ক্যান বি আ কালেকটিভ, এবং একে অপরের দৃষ্টিভঙ্গিটা এই কনফ্লিক্টটা অ্যাকচুয়ালি একে অপরকে এনরিচ করে। আর তোমাদের মন পতঙ্গ ছবির হাত ধরেই তো নতুন জুটি টলিউডে আবার আসছে। তাদের নির্বাচন কিভাবে করেছো? তারা জুটি হবে কি জুটি হবে না সেটা পরের ব্যাপার, মানুষ আশা করছে সেটাই। যারা ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছে ছবিটা, তারা আশা করছে। তারা তো খুবই ভালো, কিন্তু অ্যাক্টার্স হিসেবে তারা এসছে, মানে তারা জুটি হোক কি না হোক পরবর্তীকালে, কিন্তু অ্যাক্টার হিসেবে তারা এস্টাবলিশড হোক, এটা আমরা চাই। তারা কি দুজনেই নব্য নাকি তার? মানে ছেলেটি থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে এবং সে অনেকগুলি শুভঙ্কর স্বল্প দৈর্ঘ্যের ছবি করেছে, আমাদের সাথেও মানে শর্ট ফিল্ম করেছিল। মেয়েটি একদম নতুন, একদম ফ্রেশ, যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল। বৈশাখী একদম নতুন, এবং লক্ষ্মীর চরিত্রের জন্য আমরা মানে প্রায় 30 জনকে অডিশন করেছিলাম, সেখানে বম্বে FTII পাস আউট মেয়েরাও এসেছিল। আচ্ছা, ঠিক আছে, কিন্তু সামওয়্যার আমাদের সবসময় মনে হয়েছিল যে লক্ষ্মীকে দেখে শুধু লক্ষ্মী মনে হওয়াটা খুব দরকার, মানে ও খুব ভালো লক্ষ্মী রিপ্রেজেন্ট করেছে বা প্রেজেন্ট করেছে, ভালো অভিনয় করেছে, এটা যাতে না, তো সেইটার জন্যই। এবং মানে বৈশাখী যে অ্যাকসেন্টে কথা বলে সেটা লক্ষ্মীর অ্যাকসেন্ট, যেটা আমাদেরকে ভীষণভাবে আরো হেল্প করে, যে ওকে খুব ভাঙতে হয়নি আমার, যেটা আমাদের শুভঙ্করকে ভাঙতে হয়েছে, কারণ শুভঙ্কর খুব আরবান ডায়ালেক্টে কথা বলে। আচ্ছা, বোধ বাংলা ইংরেজি খুব পলিশড কথা বলে, ওকে হাসান করতে গিয়ে অনেক আমাদের মোল্ড ফোর্ট মানে অনেকটাই ভাঙতে হয়েছে, কিন্তু লক্ষ্মী মানে মেয়েটিকে একটু সেটা করতে হয়। সেই জায়গা থেকে আমাদের মানে ছেলেটির চয়ন আমাদের সাথে যেহেতু আগে থেকে কাজ করেছে সেটা আমাদের মাথাতে ছিল, বাট মেয়েটিকে নেওয়ার সময় আমাদের অনেকটা মানে অডিশনের প্রসেস দিয়ে যেতে। দুজনেই ভেরি ডিফারেন্ট অ্যাক্টার্স, মানে ভীষণ ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টার্স, এবং তাদের জেল করাটা এবং মানে দে হ্যাভ ওয়ার্ক, যারা দেখেছে তারা তো জানেই যে কী ধরনের কাজ ওরা করেছে। অফকোর্স সেই গাইডেন্সটা, সেই প্ল্যাটফর্মটা অ্যাজ ডিরেক্টরস সেটা সেটা আমাদের দিতে হয়েছে, এবং সেটাই তো কাম্য যে একটা নতুন অ্যাক্টরকে তুমি সেই জায়গাটা দেবে। এবং ওরা প্রায় 4 মাস একটা ধরো ওয়ার্কশপ দিয়ে গেছে নানানভাবে, নাহলে ওইভাবে রাস্তায় পারফর্ম করা, ওই জায়গাগুলোকে ওইভাবে মানে করা। এবং এইটা আমাদের কাছে খুব ক্রাইটেরিয়া ছিল যে আমাকে যদি এই ধরনের একটা কাজ করতে হয় তাহলে কিন্তু এই জার্নিটা যারা প্লে করবে তাদের নিতে হবে, মানে দে ক্যান নট কাম ফর আ কাপল অফ ডেজ, আমি করে নিলাম তারপরে চলো আমি একদম স্টেজে মেকআপ দেবো, সেটা সম্ভব। আচ্ছা, মানে সেটা আমাদের মানে একদমই সেই সময়টা অনন্দা আমাদের দিয়েও ছিল যে ঠিক আছে, ইউ টেক ইয়োর মানে টাইম এবং কাজটাকে সেইভাবে। সেই জিনিসটা আজকে এতক্ষণ সময় ধরে মন পতঙ্গ নিয়ে আমরা অনেক কথা জানলাম, শুনলাম। 13ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শর্মিষ্ঠা মাইতি, রাজদীপ পাল পরিচালিত তাদের দ্বিতীয় ফিচার ছবি মন পতঙ্গ। আপনারা হলে আসুন, ছবিটা দেখুন, কারণ যারা এই ছবিটা ইতিপূর্বে 29তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা দেখুন, হয়তো অন্য স্বাদের একটা ছবি দেখে মন ভালো হয়ে যাবে। আর
আজকে চৈতালিস ক্লোজ টু দ্য স্টার্সের তরফ থেকে মন পতঙ্গের পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।